সোমপুর মহাবিহার অষ্টম শতকের বিস্ময়কর স্থাপত্য, যা পাল সাম্রাজ্যের ঐতিহ্যের সেরা নিদর্শন, যেখানে ইতিহাস এখনও কথা বলে। চলুন এই মহাবিহারের রহস্য আর সৌন্দর্যের খোঁজে ঘুরে আসি পাহাড়পুর থেকে। প্রিয় দর্শক, অজানাকে জানা আর অদেখাকে দেখা মানুষের চিরায়ত আকাঙ্ক্ষা, আর এই আকাঙ্ক্ষা থেকেই আমরা আজ চলে এসেছি নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে। এখানে রয়েছে এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী সোমপুর মহাবিহার। ইউনেস্কোর মতে এটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার, যা অষ্টম শতকের শেষ দিকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেবের সময়ে স্থাপিত হয়েছিল। আর আজকের ভিডিওতে আমরা শেয়ার করব রাজশাহী থেকে পাহাড়পুরে আমাদের ট্রেন যাত্রা, এখানে দেখা ঐতিহাসিক স্থাপত্য এবং আমাদের সারাদিনের অভিজ্ঞতা। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কুয়াশার চাদর মুড়ি দিয়া শিশির সিক্ত সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি খুব ভোরবেলা রওনা হয়েছি তিতুমির এক্সপ্রেস ট্রেনে। এই যে আমার পেছনে ওইদিকে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে আমরা রওনা দিয়ে আমরা চলে এসেছি এখন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে। আর আমরা যাচ্ছি আজকে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে, যেটার নাম হচ্ছে সোমপুর মহাবিহার, সেটা আমরা দেখতে যাচ্ছি। তো আমাদের যাত্রা আসলে খুব ভোরবেলা শুরু করেছি, তো এতক্ষণ কোনো শ্যুট নেওয়া হয়নি। তো প্রথমে এখান থেকে আমি শুরু করছি। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে আমরা সারাদিন ঘুরে ঘুরে দেখব এই সোমপুর মহাবিহার, পাশাপাশি যদি জয়পুরহাটের আরও কোনো স্থান দেখতে পারি সেই জায়গাগুলো দেখব। আর আমরা আমাদের যাত্রা করছি তিতুমির এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটি মূলত রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত যায়। এখানে আসার পরে এই ট্রেনের লাইন পরিবর্তন হয়। তো এখান থেকে হচ্ছে ইঞ্জিনটা ঘুরে পেছনের দিক থেকে এখন সামনের দিকে লাগবে। তো ইঞ্জিনটা ঘোরা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ইঞ্জিন ঘুরে এসে এই দিকে লাগবে, এই দিকে লাগার পরে আমরা চলে যাব। আমাদের আজকে যেতে হবে জামালগঞ্জ স্টেশনে। নামলে ওখান থেকে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার কাছে। তো আমরা জামালগঞ্জ স্টেশনে নামবো এবং ঘুরে ঘুরে দেখব পাহাড়পুর বৌদ্ধবিহার। আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চলে আসছে, এই ইঞ্জিনটায় সামনে গিয়ে লেগে যাবে। এই যে বললো যে ভেজাল নাই। আমরা আত্রাই স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন ভীষণ ক্রাউড, এদিকে মানুষ নামার এবং বাংলাদেশের ট্রেন, বুঝতে পারছেন যতজন মানুষ আমরা বসে আছি ঠিক তার হয়তো 1.5 গুণ মানুষ দাঁড়িয়ে আছে। আর এইভাবে আমরা যাত্রা করছি জামালগঞ্জের উদ্দেশ্যে। আর জামালগঞ্জে নেমে আমরা যাব পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, মানুষের সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষের সবসময় ইচ্ছা তার হচ্ছে অজানাকে জানার এবং অদেখাকে দেখার। আর সেই অদেখা জায়গা দেখার উদ্দেশ্যেই খুব সকালে আজকে রওনা হয়েছি। রওনা হয়ে আমরা এখন চলে এসেছি জামালগঞ্জ স্টেশন। জামালগঞ্জ স্টেশনে এসে নামলাম। নেমে এখানে আমাদের সঙ্গে আরও একজন ছিল, উনি নামতে পারেনি, ফলে এই জায়গায় আর ভিডিও করা হয় নাই। তো জামালগঞ্জ স্টেশন থেকে বাইরে আসলে এরকমই জায়গা দেখতে পাচ্ছেন। আর আমরা এখন যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার যেটাকে বলা হয় সেটা দেখতে। তো আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা একসঙ্গে আজকে ঘুরে ঘুরে দেখব এই পাহাড়পুর বৌদ্ধবিহার। আর দেখুন এদিকে সকালবেলায় কেবল দোকানপাট খুলছে, আমরা চলে এসেছি এর মধ্যেই। এই হচ্ছে জামালগঞ্জ বাজার, আক্কেলপুর।
এই আক্কেলপুরের প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা এই যে ভ্যানে করে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন। এই ভ্যানে দুই দিকে তিনজন করে 6 জন বসা যায়, আমরা 4 জন বসে যাচ্ছি। এই যে এই টাইপের ভ্যান চলে এই অঞ্চলে দেখতে পাচ্ছেন। জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত জামালগঞ্জ স্টেশনে আমরা কিন্তু ট্রেন থেকে নেমেছি। আর এখান থেকে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার খুবই কাছে, 5 কিলো রাস্তা হয়, ওই জন্য আমরা এখানে নেমেছি। আর আপনারা চাইলে জয়পুরহাটে নেমেও আসতে পারেন, তবে বেটার হবে জয়পুরহাটে নেমে আসার, কারণ এইখানে নামার ব্যবস্থা খুবই খারাপ দেখলাম, যে ট্রেনের প্ল্যাটফর্মের সাইডে দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায় অনেক সময়। এই সময় নামতে সমস্যা হবে, আমাদের একজন নামতেই পারেনি, ফলে সে জয়পুরহাটে নেমে তারপরে আসতে হবে তাকে। আর এই দেখছেন রাস্তা, পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাওয়ার যে রাস্তা সেটা দেখতে পাচ্ছেন। রাস্তার দুধারে খুব সুন্দর আবাদি জমি দেখা যাচ্ছে, এদিকে আলু চাষ হয়েছে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এসে পৌঁছে গেলাম পাহাড়পুর বৌদ্ধবিহারের 1 নম্বর গেটের প্রবেশ মুখে। আর এখান থেকে বৌদ্ধবিহারের প্রবেশদ্বার পর্যন্ত রাস্তার দুধারেই বেশ অনেকগুলো দোকানপাট, খাবারের হোটেল, রেস্তোরাঁ এগুলো দেখতে পাচ্ছি। ওনারা বারবার আমাদের ডাকছিলেন সকালের নাস্তা করার জন্য, কিন্তু ভোরবেলায় আসার সময় আমরা বাসা থেকে নাস্তা বানিয়ে এনেছি, আর ভেতরে প্রবেশের আগেই তা খেয়ে শেষ করার পালা। চলুন নাস্তাটা সেরে নেই। বন্ধুরা, খুব ভোরবেলা আমরা রওনা হয়ে এসেছি এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার জন্য। তো সকালে নাস্তাও করা হয়নি, এখানে বিভিন্ন হোটেল টোটেল ছিল, বাট আমরা বাসা থেকে নাস্তা নিয়ে এসেছি, সেটা এখন আগে নাস্তাটা করব, এরপরে এর ভিতরে ঢুকে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। রাজুদার সেদ্ধ ডিম খাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারে এসে, আর সাথে পরোটা নয়, আছে হলো স্যান্ডউইচ বাসার থেকে বানানো। আর ডিমটা কিন্তু রাজুদার সেদ্ধ ডিম, সেই কলকাতার রাজুদার ডিম। দুটো বাসায় বানানো স্যান্ডউইচ, সাথে একটা সেদ্ধ ডিম মেরে দিলাম। রাজুদার সেদ্ধ ডিম আর দুটো স্যান্ডউইচ, তারপরে আবার চাও রয়েছে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখব। বাসায় বানানো চা খাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সকালেই আমরা খুব ভোরবেলা, আমার গিন্নি সে চাটা বানিয়ে একদম রেডি করে দিয়েছে মানে কি সেও এসেছে আর কি, নিয়ে এসেছে, তো খেতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, সামনে টিকিট কাউন্টার, আমরা এই টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কেটে নিব। এই হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি। এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের মধ্যে আবার একটা মসজিদও আছে। এখানে মসজিদ, ওয়াশরুম, ফুড কোর্ট সব কিছু করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে মেনটেন করছে, ফলে ভেতরটা বেশ গোছানো মনে হচ্ছে। আমরা শুরুতে ঢুকে হাতের ডান দিকে এসেছি, এখানে দেখুন এখানে মসজিদ আছে একটা, আর সামনেই এখানে ছোট ছোট গাছ দিয়ে বাংলাদেশের ম্যাপ তৈরি করা হয়েছে। বেশ সুন্দর করে কাজটি করা হয়েছে, এটি দেখতে চমৎকার লাগছে। বন্ধুরা, আমরা ভেতরে ঢুকে গেছি পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভেতরে, এবং সামনের যে অংশ এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা। এইদিকে দেখুন, এদিকে হেরিটেজ ক্যাফে, ঐতিহাসিক পাহাড়পুর বদলগাছি নওগাঁ,
এটি হচ্ছে নওগাঁর বদলগাছি উপজেলার মধ্যে পড়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এবং পাশেই কিন্তু আবার জয়পুরহাট জেলা কাছাকাছি, এখান থেকে 10 কিলোর মতো রাস্তা। তো আমরা এদিক দিয়ে ভেতরে ঢুকে ডান দিক দিয়ে শুরু করেছি দেখা। মূলত এই সাইটটা পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। এই পিকনিক স্পটগুলোর পাশ দিয়ে বৌদ্ধবিহারের ভেতরে যাওয়া যায়। প্রিয় দর্শক, আমার সামনে রয়েছে 8ম শতাব্দীর জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি প্রায় 27 একর বা 11 হেক্টর জমির ওপরে বিস্তৃত বৌদ্ধদের তৎকালীন একটি বিশ্ববিদ্যালয়। এটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত বৃহত্তম মঠগুলির মধ্যে একটি। এই বিহারটি 8ম শতক থেকে নিয়ে 17 শতকের মধ্যে স্থাপিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক চর্চা কেন্দ্র ছিল। এটি বৌদ্ধদের পাশাপাশি জৈন এবং হিন্দু ধর্মে বিশ্বাসীদের জন্যও একটি জ্ঞান বিজ্ঞান ও ধর্মচর্চা কেন্দ্র হিসেবে সে সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তো চলুন দেখা যাক কি রয়েছে এখানে। বিহারে প্রবেশের যে জায়গা, সেইখানে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে গেলাম। উঠে গেলেই পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে চলে আসা যায়। আমি আবারও হাতের ডান দিক দিয়ে নেমে গেলাম এবং ডান দিক দিয়ে পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। দেখুন, এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ মঙ্কদের থাকার যে রুমগুলো, সেগুলো দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমি দারাসবাড়ি মাদ্রাসার একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখেছি যে এরকম 4 কোণা করে ওখানেও এরকম রুম করা রয়েছে এবং ওখানে ওটি একটা মাদ্রাসা ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে প্রাচীনকালে যে সকল মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সবগুলোতে এরকম পাশাপাশি রুম থাকতো। এবং ভেতরের জায়গাটা দেখুন কত সুন্দর করে গোছানো রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছি একদম পুরা বর্গাকৃতির সবকিছু। এইখানে আবার গুহার মতো সুন্দর রাস্তা আছে এপাশ থেকে ওই পাশে যাওয়ার। আমরা উপর দিক দিয়ে যাব। এইটা কি ছিল? কোনো মন্দির ছিল নাকি? বন্ধুরা, এর ভেতরে অনেক কিছুই রয়েছে কিন্তু কোথাও কোনো মার্কিং করা নেই। তারপরে হচ্ছে শৌচাগার, স্নানাগার, বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু কোনটা যে কোন দিকে আছে তার কোনো মার্কিং আমি এখানে দেখতে পাচ্ছি না এবং বোঝারও কোনো উপায় নেই। এইখানে টিকিট নিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যদি করে দিত তাহলে খুবই ভালো হতো, কিন্তু সেটা এখানে আমি দেখতে পাইনি। আর কোনো গাইডও আমি দেখতে পাচ্ছি না। কোনো গাইড পেলে ভালো হতো। বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। আবার রোদও আছে, রোদের তীব্রতা খুব বেশি। আমার মুখের ত্বক মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, জ্বলছে একদম। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন। এরই ধারাবাহিকতায় 1879-তে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন এবং ব্যাপক হারে খনন করার প্রতি আগ্রহী হন। কিন্তু জমির মালিক হিসেবে বলিহারের তদানীন্তন জমিদার তাকে এই কাজে বাধা দেন। ফলে তিনি বৌদ্ধবিহারের সামান্য অংশ এবং পুরাকীর্তির কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগের সামান্য অংশ খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির চারপাশে উদ্গত অংশ বিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে এসে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। এটাই হচ্ছে প্রধান মন্দির এবং এখানে বর্তমানে ওঠা বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটা কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এখানে বোর্ড দিয়ে দিয়েছে মন্দিরে ওঠা নিষেধ। এই যে পাহাড়পুর, এখানে ঘুরতে এসে কিছু ছোট ভাইদেরকে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, নাম কি বলো? আমার নাম আতিকুর। বাসা কোথায়? বাসা নওগাঁতে।
আর তোমার? রিফাত। রিফাত, বাসা কোথায়? নওগাঁ। নওগাঁ। এই যে দুজনকে পেয়ে গেছি, আর একজন দূরে চলে গেছে। তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? এদিকে আসো। তোর নাম কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম আরিফুল ইসলাম আরিফ, আমি নওগাঁতে থাকি। নওগাঁ, সবাই নওগাঁ থেকে এসছে না? তাহলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আর লাইক কমেন্ট দিয়ে দিবা, ঠিক আছে? এখানে অনেক বক দেখতে পাচ্ছি। বক না কি পাখি আল্লাহ জানে, এগুলো বকের মতোই লাগছে দেখতে, নাকি অন্য কোনো পাখি সেটা বলতে পারছি না। দেখুন এখানে বলা আছে যে এই বৌদ্ধ বিহারের অনুকৃতি সমূহ কি কি আছে এই বিহারের মধ্যে। এখানে আছে একটা কেন্দ্রীয় মন্দির, প্রধান প্রবেশপথ, বিহারের ভিক্ষু কক্ষ, কেন্দ্রীয় মন্দিরের আদ্রা, পঞ্চবেদী, এখানে সবকিছু দেওয়া আছে। বাট সমস্যা হলো যে এখানে এইভাবে একটা বোর্ডে দিয়ে দিলে আসলে মানুষ কিভাবে চিনতে পারবে। এখানে বিভিন্ন স্থাপনাগুলো, এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনাগুলো সবগুলো আলাদা আলাদা সেপারেট স্থাপনা এখানে রয়েছে, কিন্তু কোনো স্থাপনার সামনে কোনো মার্কিং করা নেই। শুধুমাত্র এই যে প্রধান যে মন্দির, এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাই প্রধান মন্দির। এই একটা স্থাপনা ছাড়া অন্য কিছু তো আর চিনতে পারছি না। এটা হচ্ছে বড় সমস্যা, যে এখানে আসলে যদি উল্লেখ করা থাকতো যে কোনটা কোন জায়গা, এখানে যদি মার্কিং করে দেওয়া হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো। এছাড়া এখানে দেখে এভাবে বোঝা খুবই মুশকিল। যদি কেউ পড়াশোনা না করে আসে তাহলে তার পক্ষে আসলে এগুলো বোঝা বা এগুলো আসলে দেখা খুবই মুশকিলের একটা ব্যাপার। এটা উচিত ছিল বাংলাদেশ সরকারের, যেহেতু সরকার এখান থেকে রাজস্ব আদায় করছে, টাকা নিচ্ছে, এখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হয়। সুতরাং এই জায়গাটা প্রতিটা স্থাপনা এভাবে মার্কিং করে দেওয়া উচিত ছিল যে এটা আসলে কোনটা কোন স্থাপনা, তাহলে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য খুবই ভালো হতো। এইখানে একটা লেখা পেলাম, এখানে রয়েছে 5টি মন্দিরের ভিত্তিভূমি, মন্দিরগুলোর উপরিভাগ বিশেষভাবে অলঙ্কৃত এবং ভিত্তিবেদিতে অলঙ্কৃত প্রজেকশনযুক্ত অর্ধগোলাকার কার্নিশ রয়েছে। এগুলোর মধ্যে নক্ষাকৃতি 16 কোণ বিশিষ্ট একটি মনোরম স্থাপত্যিক নিদর্শন সহজে সকলের দৃষ্টি আকর্ষণ করে। পঞ্চবেদী। এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরে মূল স্থাপনার চারপাশে আরও ছোট ছোট মন্দির এবং বিভিন্ন ভাস্কর্য রয়েছে, আর এগুলো পাল আমলের শিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে। আর এই বিহার কমপ্লেক্সের ভেতরে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য 5 কক্ষ বিশিষ্ট একটি রেস্ট হাউসও রয়েছে। এছাড়াও এখানে একটি মিউজিয়াম রয়েছে। জানতে পারলাম মিউজিয়ামের পাশেই নাকি রয়েছে সত্যপীরের ভিটা। সেটি আবার কি, চলুন দেখি। মিউজিয়ামের পেছন সাইডে রয়েছে সত্যপীরের ভিটা। এই পাহাড়পুর বৌদ্ধ বিহারের মধ্যে এই জায়গাটা আমার মনে হচ্ছে যে একটু কম যত্নে রয়েছে। এটি হচ্ছে সেই সত্যপীরের ভিটা। এই জায়গা খনন কাজও মনে হচ্ছে খুব বেশি একটা করা হয় নাই, মোটামুটি করেছে। হয়তো নিচের দিকে আর একটু সুন্দর করে করলে আরো বেশি কিছু হয়তো আমরা দেখতে পেতাম। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সত্যপীরের ভিটা। আর এই সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে মিউজিয়াম। আমরা মিউজিয়ামটাও ঘুরে দেখার চেষ্টা করব। চলুন আমরা এখন মিউজিয়ামটা একটু ঘুরে আসি। বেশ অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে মোটামুটি যদি পুরোটা জায়গা হেঁটে দেখা যায় তাহলে এটা অনেক বড় একটা জায়গা, বেশ অনেকটা সময়ই লাগবে এবং আপনি হাঁপিয়েও যেতে পারেন যদি শরীরের ফিটনেস ভালো না থাকে। শরীরের ফিটনেস যদি ডাউন থাকে তাহলে এটা হেঁটে দেখা আসলে খুব কষ্টসাধ্য হবে। তারপরেও হেঁটে হেঁটে দেখার চেষ্টা করেছি মোটামুটি। এখন মিউজিয়ামটা আমরা দেখব, দেখে এরপরে আমরা বাইরে বেরিয়ে যাব। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মিউজিয়াম আছে, আর আমি এই যে মিউজিয়ামের টিকিট করে নিলাম। এখন এই মিউজিয়ামে আমরা ভেতরে যাব এবং ঘুরে দেখব। ভেতরে ডান দিকে রয়েছে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র, দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে সেই বিক্রয় অ্যান্ড প্রদর্শনী কেন্দ্র। পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলোর মধ্যে বিহার থেকে সংগৃহীত ধাতব মূর্তি, বৌদ্ধের আবক্ষ মূর্তি সহ বিভিন্ন মূর্তি, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, পাথরের মূর্তি, তৈজসপত্র ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে সংরক্ষিত বিশেষ মূর্তিগুলোর মধ্যে রয়েছে বেলে পাথরের অলঙ্কৃত হরগৌরী, নগ্ন জৈন মূর্তি, ব্রোঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ মূর্তি, বেলে পাথরের চামুণ্ডা মূর্তি,
লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ সহ আরও বেশ অনেকগুলো মূর্তি। এছাড়াও এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে তৈরিকৃত ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা, তাই আমার মনে হয়েছে এখানে ঘুরতে আসার আগে এ সম্পর্কে একটু স্টাডি করে আসলে এবং আসার পরে শুরুতেই এই জাদুঘরটা দেখে নিলে এই স্থান সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে। সঙ্গে থাকুন, আর কি কি দেখতে পাই আমরা তার সবকিছুই তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি শিকড় গজানো বড় একটি বটের গাছ, পাশাপাশি এখানে আরেকটি ছোট গাছও রয়েছে, এটারও শিকড় গজাচ্ছে দেখতে পাচ্ছি, ঝুলে ঝুলে আছে। এগুলোর বয়স মনে হয় খুব বেশি হবে না, এটা কম বয়স্ক, বাট এইদিকে যে দুইটা দেখছে এটা হয়তো একটু বেশি বয়স্ক হতে পারে। বন্ধুরা, আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখে বের হলাম, এখন আমাদের ফিরে যাবার পালা। তো আমরা এখন যাব জয়পুরহাট শহরে গিয়ে ওখানে দুপুরে লাঞ্চ করব। এরপরে আমরা সন্ধ্যায় আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, সন্ধ্যায় আমাদের ট্রেন, সেই ট্রেনে করে আমরা বাসায় ফিরব। আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আজ 19 ডিসেম্বর 2024, সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু এখন এত গরম, মনে হচ্ছে যে একদম গরমের দিনের মতো পরিবেশ। আর দেখতে পাচ্ছেন এই পাহাড়পুরের আশেপাশের যে দৃশ্য। যাচ্ছি জয়পুরহাট শহরে, এখান থেকে 13 কিলোমিটার না, এখান থেকে 13 কিলোমিটার বলছে ড্রাইভার ভাই। তো ওনার সঙ্গে যাচ্ছি, শহরে যাব এবং ওখানে যে দুপুরে লাঞ্চ করব, তারপরে আমরা ফিরবো বাসার দিকে। এই হচ্ছে 2 নম্বর গেট পাহাড়পুর বৌদ্ধবিহারের, দেখতে পেলেন। এদিকে গেলে নওগাঁ চলে যাওয়া যাবে, আর এইটা চলে গেছে হচ্ছে জয়পুরহাটের দিকে। আমরা জয়পুরহাটের দিকে রওনা করলাম। আমরা দুর্গাদহ বাজারের কাছে চলে আসলাম, এটা জয়পুরহাটের মধ্যে, দেখতে পাচ্ছেন। আমরা জয়পুরহাট শহরের বেশ নামকরা বিসমিল্লা হোটেলে এসে পৌঁছে গেলাম। এখানে এসে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেলাম। আজকে আমরা মাছ ও মাংস দুটোই নিয়েছিলাম। মাংসের চেয়ে আমার কাছে মাছটাই বেশি ভালো লেগেছিল। এই হোটেলের রান্নার মান বেশ ভালোই ছিল। এরপরেই আমি চলে গিয়েছিলাম জয়পুরহাটের বিখ্যাত স্পঞ্জ মিষ্টির দোকান শর্মা সুইটসে। ওখান থেকে স্পঞ্জ মিষ্টি, মালাইকারি ও ওদের স্পেশাল দই নিয়েছিলাম। প্রতিটি আইটেমই ভীষণ সুস্বাদু ছিল। তারপর আমরা এই রেল লাইনের পাশের গরম কাপড়ের মার্কেট একটু ঘুরে দেখলাম। এর মধ্যেই আবার দেখলাম খুব সুন্দর করে পাকা কদবেল মাখিয়ে বিক্রি করছে। তো সেখান থেকে 2টা কদবেলও বানিয়ে নিলাম। আর এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণ। বন্ধুরা, মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা হচ্ছে অজানাকে জানা এবং অদেখাকে দেখা। আর সেই আকাঙ্ক্ষা থেকে আজকে খুব সকালেই আমরা বের হয়ে চলে এসেছিলাম পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে। তো আমরা সকাল থেকে এখানে ঘুরে ঘুরে দেখলাম, পাশাপাশি এখানে যে মিউজিয়ামটা রয়েছে সেটাও ঘুরে দেখেছি। তো আমাদের এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখা মোটামুটি শেষ হলো। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রাখছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।